দি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের গ্রুপ সির ইউনিট 1 এডুকেশন অ্যান্ড সাইকোলজি টপিক থেকে যেই টপিকটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, অর্থাৎ শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে কি সম্পর্ক রয়েছে তা আমরা আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আজ আমরা শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে ঠিক কি সম্পর্ক রয়েছে সেটি আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা শিক্ষা মনোবিদ্যা সম্পর্কে জেনেছি এবং শিক্ষা মনোবিদ্যার লক্ষ্য সম্পর্কে জেনেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তাহলে তোমরা অবশ্যই সেটি দেখে নেবে। তাহলে ভিডিওটি আমরা এবার শুরু করছি। যে সকল অভিজ্ঞতা বা অভিজ্ঞতা সমূহ মানুষের আচরণের উপর প্রভাব বিস্তার করে এবং আচরণের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়, সেই অভিজ্ঞতাই হলো শিক্ষা। তাহলে প্রথমে আমাদের শিক্ষা সম্পর্কে জেনে নিতে হবে। এখানে কি বলা আছে? শিক্ষা হলো সেই সকল অভিজ্ঞতা বা কিছু অভিজ্ঞতার সমষ্টি যা আমাদের আচরণের উপর প্রভাব বিস্তার করে এবং আমাদের আচরণের পরিবর্তন করে। অন্যদিকে মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান। তাহলে মনোবিদ্যা কি বা মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান। ব্যক্তি কেন বিভিন্ন ধরনের আচরণ করে, কোন পরিস্থিতিতে আচরণ করে, আচরণের কারণ কি কি, আচরণ সংক্রান্ত বিভিন্ন নীতি ও তত্ত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো মনোবিজ্ঞানের কাজ। সুতরাং শিক্ষা ও মনোবিজ্ঞান উভয়ই আচরণের বিষয়ে আলোচনা করে, তাই শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক খুবই দৃঢ়। তাহলে আমরা শিক্ষা সম্পর্কে জানলাম এবং শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কে জানলাম। আমরা দেখলাম শিক্ষা কি? শিক্ষা হলো সেই সকল অভিজ্ঞতা বা অভিজ্ঞতার সমষ্টি যা আমাদের আচরণের উপর প্রভাব বিস্তার করছে এবং আমাদের আচরণের পরিবর্তনে সাহায্য করছে। অন্যদিকে মনোবিজ্ঞান বা মনোবিদ্যা কি? মনোবিদ্যা হলো প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান। আমরা কি ধরনের আচরণ করছি, কোন পরিস্থিতিতে আচরণ করছি, ঠিক কি কি আচরণ করছি, কোন কোন নীতি আমাদের আচরণের উপর প্রভাব বিস্তার করছে, সেই সম্পর্কে আলোচনা করা হয় মনোবিদ্যায়। তাহলে শিক্ষা এবং মনোবিজ্ঞান দুটি বিষয়ই প্রাণীর আচরণ বা মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। তাহলে দুটি বিষয়ের মধ্যে খুব নিবিড় সম্পর্ক বা দৃঢ় সম্পর্ক, এই কথাটি আমরা বলতে পারি। মনোবিজ্ঞানের নীতি ও সূত্রগুলি কতটা নির্ভরযোগ্য তা বিচার করা হয় শিক্ষা বিজ্ঞানকে কাজে লাগিয়ে। মনোবিজ্ঞানের যে বিভিন্ন নীতি বা নিয়মগুলি রয়েছে বা বিভিন্ন তত্ত্বগুলি রয়েছে সেটি কতটা উপযুক্ত বা কতটা নির্ভরযোগ্য সেটি বিচার করা হয় শিক্ষা বিজ্ঞান বা শিক্ষাকে কাজে লাগিয়ে। শিক্ষা বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক আলোচনা করতে হলে শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক দিকের উপর মনোবিজ্ঞানের প্রভাব আলোচনা করা প্রয়োজন। তাহলে আমরা জানলাম যে শিক্ষা বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক রয়েছে, কিন্তু এই সম্পর্ক ঠিক কতটা এবং শিক্ষা বিজ্ঞানের ওপর মনোবিজ্ঞান ঠিক কিভাবে প্রভাব বিস্তার করে তা জানতে হলে শিক্ষা বিজ্ঞানের তাত্ত্বিক দিক এবং শিক্ষা বিজ্ঞানের ব্যবহারিক দিকের ওপর মনোবিজ্ঞান কিভাবে প্রভাব বিস্তার করেছে সেই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। সবার শুরুতে আমরা শিক্ষা বিজ্ঞানের ব্যবহারিক দিক তথা থিওরিটিক্যাল অ্যাসপেক্টের উপর মনোবিদ্যা বা মনোবিজ্ঞান কিভাবে প্রভাব বিস্তার করেছে সেই সম্পর্কে আমরা দেখে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার তাত্ত্বিক দিকের উপর মনোবিজ্ঞানের প্রভাব। সবার শুরুতে 1 নম্বরে পয়েন্টে রয়েছে শিক্ষার লক্ষ্য, অর্থাৎ এডুকেশনাল এইম। আধুনিক শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সামর্থ্য, চাহিদা, প্রবণতা ইত্যাদিকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীকে শিক্ষাদান। বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীর যে চাহিদা রয়েছে বা শিক্ষার্থীর যে সামর্থ্য রয়েছে বা শিক্ষার্থীর যে প্রবণতা রয়েছে সেই অনুযায়ী তাকে শিক্ষাদান করা। তাই বর্তমানে শিশুকে সঠিকভাবে শিক্ষাদান করার জন্য শিক্ষাবিজ্ঞান এবং মনোবিজ্ঞান উভয়ের জ্ঞান থাকা প্রয়োজন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমান শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কি? শিক্ষার্থীকে যথার্থ শিক্ষা দেওয়া, তার চাহিদা, তার রুচি, তার সামর্থ্য, তার প্রবণতা অনুযায়ী শিক্ষা দেওয়া। অর্থাৎ শিক্ষার্থীকে তার উপযুক্ত শিক্ষা যদি আমরা দিতে চাই তাহলে শিক্ষা বিজ্ঞানের জ্ঞান থাকা যেমন প্রয়োজন, ঠিক তেমনি মনোবিজ্ঞানের জ্ঞান থাকাও প্রয়োজন। এরপর আমরা 2 নম্বর পয়েন্টে একটু আলোচনা করছি, শিক্ষার উদ্দেশ্য। বর্তমানে শিক্ষার উদ্দেশ্য হলো
শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়তা করা। শিক্ষার্থীর সার্বিক বিকাশ কি? এর আগের ক্লাসগুলিতে আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম। সার্বিক বিকাশ বা সর্বাঙ্গীন বিকাশ বলতে আমরা কি বুঝি? শিক্ষার্থীর সার্বিক বা সর্বাঙ্গীন বিকাশ হলো দৈহিক, মানসিক, বৌদ্ধিক, সামাজিক, নৈতিক দিকের বিকাশ, অর্থাৎ পুরোপুরি বা সামগ্রিক একজন মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে যেই বিকাশ সাহায্য করবে সেটিকে আমরা বলতে পারি সার্বিক বিকাশ। মনোবিজ্ঞানের উদ্দেশ্য হলো ব্যক্তির বিভিন্ন ধরনের আচরণ অনুশীলন করে শিশুর সর্বাঙ্গীন বিকাশ সংক্রান্ত নিয়মাবলী আবিষ্কার করা। তাহলে মনোবিজ্ঞান কি করবে? মনোবিজ্ঞান শিক্ষার্থীর যে আচরণ রয়েছে সেই সম্পর্কে অনুশীলন করবে এবং ঠিক করবে যে শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য ঠিক কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাহলে আমরা এখানে দুটি পয়েন্ট আলোচনা করলাম, শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার উদ্দেশ্য। এরপর আমরা 3 নম্বর পয়েন্টটি একটু আলোচনা করছি। 3 নম্বর পয়েন্টে রয়েছে পাঠ্যক্রম। শিক্ষার অন্যতম একটি উপাদান হলো পাঠ্যক্রম। আমরা জানি বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি উপাদান হলো পাঠ্যক্রম। পাঠ্যক্রম ব্যতীত আমরা কখনোই সার্থক শিক্ষাদান করতে পারি না। পাঠ্যক্রম রচনা করা হয় শিক্ষার লক্ষ্যের পরিপ্রেক্ষিতে। আমরা শিক্ষার যে লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করেছি সেই লক্ষ্য বা উদ্দেশ্য অনুযায়ী আমরা পাঠ্যক্রমটি রচনা করি শিক্ষার্থীদের জন্য। পাঠ্যক্রমটি শিশুর সমগ্র ব্যক্তিসত্তার বিকাশের উপযোগী করে তুলতে তথা শিশু কেন্দ্রিক পাঠ্যক্রম রচনা করার ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন। তাহলে এখানে বলছে পাঠ্যক্রমটি কেমন হবে? পাঠ্যক্রমটি এমন হবে যা শিক্ষার্থীর সার্বিক বিকাশে এবং সার্বিক ব্যক্তিসত্তার বিকাশের ক্ষেত্রে উপযোগী হবে এবং পাঠ্যক্রমটিকে শিশু কেন্দ্রিক পাঠ্যক্রম হয়ে উঠতে হবে। এই যে পাঠ্যক্রমের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বললো বা পাঠ্যক্রমটি যেভাবে আমাকে গড়ে তুলতে হবে সেটিকে শিশু কেন্দ্রিক পাঠ্যক্রম হতে হবে, সেটিকে শিক্ষার্থীর ব্যক্তিসত্তার বিকাশের উপযোগী পাঠ্যক্রম হতে হবে। এই ধরনের সঠিক বা শিক্ষার্থীর উপযুক্ত পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানের বিশেষ ভূমিকা রয়েছে। এরপর 4 নম্বর পয়েন্টটি আমরা আলোচনা করব, সেটি হলো শিক্ষাদান পদ্ধতি অর্থাৎ টিচিং মেথড। শ্রেণী শিক্ষণে কোন শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করা হবে সেটিও মনোবিজ্ঞানের দ্বারা প্রভাবিত। আমরা জানি শিক্ষাদান যখন করা হয় শ্রেণীকক্ষে তখন বিভিন্ন ধরনের টিচিং মেথড অ্যাপ্লাই করে শিক্ষকরা শিক্ষার্থীদের পঠন পাঠন করান। এই শিক্ষাদান করার সময় শিক্ষক কোন টিচিং মেথড বা কোন শিক্ষণ পদ্ধতি গ্রহণ করবে সেই ক্ষেত্রেও কিন্তু মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। পূর্বে শিক্ষাদান পদ্ধতি ছিল শিক্ষক কেন্দ্রিক, যেখানে শিক্ষক ছিলেন বক্তা এবং শিক্ষার্থী ছিলেন শ্রোতা। পূর্বের শিক্ষাদান পদ্ধতি যদি আমরা বলি সেই সময় শিক্ষাদান পদ্ধতি কেমন ছিল? শিক্ষক কেন্দ্রিক। শিক্ষক হচ্ছে শিক্ষাদান ব্যবস্থার বা শিক্ষা প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছেন। শিক্ষক পাঠদান করবে, শিক্ষক হলেন বক্তা এবং শিক্ষার্থীরা চুপচাপ বসে সাইলেন্টলি সেই পাঠগুলি গ্রহণ করবে বা শুনবে, অর্থাৎ শিক্ষার্থী হলো শ্রোতা। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে বা এই ধরনের টিচিং মেথডকে খুব একটা গ্রহণ করা হয় না। এখানে বলা হচ্ছে কি, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুর সক্রিয়তার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। আমরা কি বললাম? শিক্ষক কেন্দ্রিক যে শিক্ষাদান পদ্ধতি রয়েছে সেখানে শিক্ষক পাঠদান করছে আর শিক্ষার্থীরা বসে চুপচাপ শুনছে, তারা শুধু শ্রোতার ভূমিকা পালন করছে। অর্থাৎ শিক্ষার্থীরা সেই ধরনের শিক্ষা ব্যবস্থায় খুব বেশি অ্যাক্টিভ ছিল না। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় বলা হচ্ছে এমন ধরনের শিক্ষা দেওয়া হবে যেখানে শিক্ষার্থীরা অ্যাক্টিভ থাকবে, তারা সক্রিয়ভাবে শিক্ষা গ্রহণ করবে। শিক্ষাদানের জন্য মনোবৈজ্ঞানিক বিভিন্ন শিক্ষাদান পদ্ধতি রয়েছে, যেমন প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথড, সমস্যা সমাধান পদ্ধতি বা প্রবলেম সলভিং মেথড, আবিষ্কার পদ্ধতি বা ডিসকভারি মেথড ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। তো বর্তমানে বিভিন্ন ধরনের শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যা শিক্ষার্থীর সক্রিয়তার ক্ষেত্রে বা শিক্ষার্থীকে সঠিক শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সুতরাং শিক্ষা পদ্ধতি অবশ্যই মনোবিজ্ঞান দ্বারা প্রভাবিত। তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের টিচিং মেথডের কথা জানলাম, যেই মেথডগুলি শিক্ষার্থীকে সক্রিয়ভাবে শিক্ষাদানের ক্ষেত্রে সাহায্য করবে এবং এই ধরনের যে বিভিন্ন ধরনের নতুন নতুন শিশু কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি রয়েছে সেগুলো আবিষ্কারের ক্ষেত্রে বা সেগুলোকে শিক্ষার ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে মনোবিজ্ঞান বিশেষভাবে সহায়তা করে থাকে। এরপর আমরা 5 নম্বর পয়েন্টটি একটু আলোচনা করব। 5 নম্বর পয়েন্টটি হলো শিশু কেন্দ্রিক শিক্ষাদান। আধুনিক শিক্ষা হলো শিশু কেন্দ্রিক। বর্তমান আধুনিক শিক্ষাকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে
শিশু অবস্থান করছে তাকে কেন্দ্র করে সমগ্র শিক্ষাদান পদ্ধতি পরিচালিত হয়। এই ক্ষেত্রে শিশুর চাহিদা, পছন্দ অপছন্দ, আগ্রহ, মনোভাব, প্রবণতা জেনে তার পরিপ্রেক্ষিতে শিক্ষার ব্যবস্থা করা হয়। তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতিতে কি করা হয়? শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী, তার পছন্দ অপছন্দ অনুযায়ী, তার প্রবণতা অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী পুরো শিক্ষা ব্যবস্থাটি পরিচালিত হয়ে থাকে। এক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান বিশেষভাবে থাকা প্রয়োজন। তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষাদান পরিচালনার ক্ষেত্রে বা শিশু কেন্দ্রিক শিক্ষাদান ব্যবস্থা গঠনের ক্ষেত্রে মনোবিজ্ঞান বিশেষভাবে সহায়তা করছে শিক্ষা বিজ্ঞানকে। এরপর আমরা 6 নম্বর পয়েন্টটি একটু আলোচনা করব। 6 নম্বর পয়েন্টটি কি রয়েছে? মূল্যায়ন পদ্ধতি বা এভালুয়েশন মেথড। প্রাচীন মূল্যায়ন পদ্ধতি পরীক্ষা কেন্দ্রিক মুখস্থ নির্ভরতার উপর গুরুত্ব দেওয়া হতো। প্রাচীনকালে মানে একটু পুরনো দিনে যে পরীক্ষার ব্যবস্থা ছিল সেখানে শুধুমাত্র মুখস্থ নির্ভরতার উপর গুরুত্ব দেওয়া হতো। সেখানে মুখস্থ কেন্দ্রিক শিক্ষার কথা বলা হচ্ছে এবং শিক্ষার্থীরা কতটা জ্ঞান অর্জন করেছে বা কতটা নলেজ তারা মুখস্থ করতে পেরেছে তার পরিমাপ শুধুমাত্র করা হতো এবং শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক মূল্যায়ন ব্যবস্থা ছিল। বর্তমানে মনোবৈজ্ঞানিক দিক বিশ্লেষণ করে মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নকরণ, নম্বরদান পদ্ধতি, মূল্যায়ন কৌশল ইত্যাদি সংস্করণ করা হয়েছে। কিন্তু বর্তমানে মূল্যায়নের সংস্করণ করা হয়েছে, নতুন নতুন মেথড নিয়ে আসা হয়েছে মূল্যায়নের ক্ষেত্রে। যেমন সামেটিভ এভালুয়েশন যেমন গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি ফরমেটিভ এভালুয়েশনের ক্ষেত্রে মাধ্যমেও শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় বা সিসিই মেথডে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে। বর্তমানে কলেজে সিবিসিএস মেথডে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। বর্তমানে উন্নত মানের গ্রেডেশন পদ্ধতি চালু করা হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের নম্বরের পরিবর্তে গ্রেডেশন দেওয়া হচ্ছে। মূল্যায়নের ক্ষেত্রে বৌদ্ধিক বিকাশ ছাড়াও অন্যান্য বিকাশের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। মূল্যায়নের ক্ষেত্রে বৌদ্ধিক বিকাশ শুধুমাত্র একটি মানদণ্ড নয়। পূর্বে মূল্যায়নের ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষার্থীর কতটা বৌদ্ধিক জ্ঞান হলো সেটিই পরিমাপ করা হতো, কিন্তু বর্তমানে বৌদ্ধিক জ্ঞানের পাশাপাশি যে বাদবাকি দিকের যে জ্ঞান রয়েছে, যেমন আমাদের নৈতিক জ্ঞান বা আমাদের শারীরিক ক্ষমতা কতটা বৃদ্ধি পেল বা সামাজিকীকরণ কতটা হলো, সেগুলোরও কিন্তু মূল্যায়ন করা হয়। এই পরিবর্তন আনার জন্য শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞান উভয় জ্ঞানের প্রয়োজন হয়। তাহলে মূল্যায়ন পদ্ধতির সংস্কারের ক্ষেত্রে বা সঠিক মূল্যায়ন পদ্ধতির ব্যবহারের ক্ষেত্রে শিক্ষাদান পদ্ধতিকে কিন্তু আমাদের মনোবিজ্ঞান পুরোপুরিভাবে সহায়তা করে আসছে। এরপর 7 নম্বর পয়েন্টটি আমরা আলোচনা করব, সেটি হলো মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান পাওয়ার জন্য মনোবিজ্ঞান বিশেষ ভূমিকা নিয়ে থাকে। সুস্থভাবে শিক্ষার জন্য দৈহিক স্বাস্থ্যের সাথে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সুস্থ মানসিক স্বাস্থ্যের প্রয়োজন। তাহলে বর্তমানে বলা হয় একজন শিক্ষার্থী বা শিক্ষকের শিক্ষাদান করা বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্য যতটা গুরুত্বপূর্ণ, মানসিক স্বাস্থ্য ঠিক ততটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী এবং শিক্ষকের মানসিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান পাওয়া যায় মনোবিজ্ঞান থেকে। তাহলে এখানে আমরা শিক্ষাবিজ্ঞানের তাত্ত্বিক দিকের ওপর বা শিক্ষাবিজ্ঞানের থিওরিটিক্যাল অ্যাসপেক্টের ওপর মনোবিজ্ঞানের কি ভূমিকা রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা শিক্ষাবিজ্ঞানের বা শিক্ষার ব্যবহারিক দিকের ওপর মনোবিজ্ঞানের কি প্রভাব রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর পয়েন্টটি রয়েছে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলাজনিত সমস্যা। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা রক্ষার জন্য পূর্বে শিক্ষার্থীদের কঠোর অনুশাসন পালন করতে হতো, কিন্তু আধুনিক মনোবিজ্ঞান কঠোর শাস্তির বিরোধী। তাই মনোবিজ্ঞানের নীতি ব্যবহার করে শিক্ষায় মুক্ত শৃঙ্খলার ধারণার ব্যবহার করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সময়ে শৃঙ্খলা কিন্তু ব্যাহত হয়। শিক্ষার্থীরা বয়সে একটু ছোট হয়, তারা সব সময় শৃঙ্খলিত হয়ে থাকে না, অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে শিক্ষাক্ষেত্রে। পূর্বে শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে বা শিক্ষার্থীদের সঠিকভাবে শৃঙ্খলিত করার জন্য কঠোর অনুশাসনের ব্যবস্থা করা হতো। প্রয়োজনে অনেক ক্ষেত্রে শারীরিকভাবে কিন্তু শিক্ষার্থীদের আঘাতও করা হতো, কিন্তু বর্তমানে বলা হয় কঠোরভাবে বা কঠোর হাতে বা শারীরিকভাবে শিক্ষার্থীদের কোনো রকম শাস্তি দেওয়া যাবে না, অর্থাৎ কঠোর অনুশাসন বিরোধী বর্তমান শিক্ষা ব্যবস্থা। তাই শিক্ষার্থীদের মুক্ত শৃঙ্খলার সাথে পরিচিত করাতে হবে। এই শিক্ষার্থীদের মুক্ত শৃঙ্খলার সাথে পরিচিত করানোর জন্য শিক্ষা মনোবিদ্যার ওপর মনোবিজ্ঞানের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। এরপর আমরা 2 নম্বর পয়েন্টে একটু আলোচনা করব, শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল।
বা যেটাকে আমরা সংক্ষেপে টিএলএম বলি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের পাঠ গ্রহণে মনোযোগ আকর্ষণ ও আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা হচ্ছে। মনোবিজ্ঞানের ব্যবহারের দ্বারা উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ নির্বাচন করা হয়। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা টিচিং এইডস এর দ্বারা আমরা যে কোনো পাঠ্য বিষয়কে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং তার দ্বারা শিক্ষার্থীরা সেই পাঠ্য বিষয়ের প্রতি খুব ভালোভাবে আকর্ষিত হয় এবং সেই পাঠ্য বিষয়ের প্রতি তারা খুব ভালো করে মনোযোগ হয়। অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে বা শিক্ষা বিজ্ঞানের বা পড়ানোর সময় আমরা যে বিভিন্ন ধরনের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি সেটার নির্বাচনের ক্ষেত্রে বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস গুলো গঠনের ক্ষেত্রে কিন্তু শিক্ষা বিজ্ঞানকে মনোবিজ্ঞান খুবই সাহায্য করে আসছে। তাহলে শিক্ষা সহায়ক যে উপকরণগুলো রয়েছে সেই শিক্ষা সহায়ক উপকরণের সঠিক নির্বাচনের ক্ষেত্রে মনোবিজ্ঞান সাহায্য করছে। এরপর আমরা 3 নম্বর পয়েন্টটি একটু আলোচনা করব, সেটি হলো সময় তালিকা। বিদ্যালয়ের শিক্ষাদান কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার উপযুক্ত সময় তালিকা গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের যে কার্যপ্রণালী রয়েছে বা কার্যক্রম রয়েছে সেটিকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে চাই তাহলে একটি উপযুক্ত সময় তালিকা প্রয়োজন। সময় তালিকাকে বিদ্যালয়ের দ্বিতীয় ঘড়ি বলা হয়। সময় তালিকা তৈরিতে মনোবিজ্ঞানের বিভিন্ন নীতি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা সময় তালিকা ছাড়া শিক্ষাদান কাজ বা বিদ্যালয়ের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না এবং এই সময় তালিকা তৈরির ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞান সাহায্য করে থাকে। দেখবে আমরা আমাদের যে বিদ্যালয়ের যে পিরিয়ড গুলো রয়েছে বা বিভিন্ন যে ক্লাসগুলো রয়েছে, যেই টপিকগুলো একটু কঠিন, ধরো ইংলিশ বা অঙ্ক, সেগুলো শুরুর দিকে রাখা হচ্ছে, একটু সহজ বিষয়গুলো একটু পরের দিকে রাখা হচ্ছে। যেমন টিফিনের পর অঙ্ক সাধারণত রাখা হয় না, কারণ টিফিনের পর শিক্ষার্থীরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা অঙ্কের মতো জটিল বিষয় তারা পড়তে পারবে না। এইভাবে সময় তালিকাগুলো সাজানো হয়। আবার সময় তালিকার দ্বারা শিক্ষকদের মধ্যে সঠিকভাবে ক্লাস ডিস্ট্রিবিউট করা হয়। তাহলে সময় তালিকা তৈরি করার ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানের প্রভাব রয়েছে। সহপাঠ্যক্রমিক কার্যাবলী, যেটাকে আমরা বলি কো কারিকুলার অ্যাক্টিভিটিস। শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ক্ষেত্রে পাঠ্যক্রমিক কার্যাবলীর পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রয়োজন হয়। তাহলে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ এবং সার্বিক বিকাশের জন্য শুধুমাত্র বইয়ের পাঠ্যপুস্তক যথেষ্ট নয়, তাদের জন্য বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী, যেমন খেলাধুলা হতে পারে, নাচ গান হতে পারে, বা বিভিন্ন ধরনের কুইজ কম্পিটিশন হতে পারে, বা বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান হতে পারে, যেগুলো তাদের কিন্তু প্রয়োজন। মনোবিজ্ঞানের নীতিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে উৎসাহিত করা যায়। শিক্ষার্থীকে তার পছন্দের সহপাঠ্যক্রমিক কার্যাবলী নির্বাচনের ক্ষেত্রে বা বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করার ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা 5 নম্বর পয়েন্টে একটু আলোচনা করে নিচ্ছি, আচরণগত সমস্যা সমাধান। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা রকম সমস্যামূলক আচরণ দেখা যায়। শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট বয়সে বা বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের আচরণগত সমস্যার কিন্তু তারা সম্মুখীন হয়। এই সমস্যামূলক আচরণগুলিকে সমাধানের জন্য বিভিন্ন ধরনের মনোবৈজ্ঞানিক কৌশল নেওয়া হয়। বিশেষ করে যারা বয়স সন্ধিকালের শিক্ষার্থী রয়েছে বা অ্যাডোলেসেন্স পিরিয়ডের যে শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের খারাপ আচরণের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারে। তো শিক্ষার্থীদের আচরণগত সমস্যা নির্ধারণের ক্ষেত্রে এবং সেই আচরণগুলিকে সমাধানের ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানের বিভিন্ন কৌশল সাহায্য করে থাকে। এরপর আমরা 6 নম্বর পয়েন্টটা একটু দেখে নিচ্ছি, প্রথা বহির্ভূত শিক্ষা। বর্তমানে সকলের জন্য শিক্ষার কর্মসূচি রূপায়ণে কেবলমাত্র প্রথাগত শিক্ষাই যথেষ্ট নয়। প্রথাগত শিক্ষা যেমন প্রথা বহির্ভূত শিক্ষা যেমন মুক্ত শিক্ষা, দূরশিক্ষা ইত্যাদির মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়। বর্তমানে সকলের জন্য শিক্ষার কথা বলা হয় বা সকলকে শিক্ষার সম অধিকার দেওয়ার কথা বলা হয়। এই সকলকে সমানভাবে শিক্ষা দেওয়া বা সকলের শিক্ষার সমান অধিকার রক্ষার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রথাগত শিক্ষা যথেষ্ট নয়। প্রথা বহির্ভূত বিভিন্ন শিক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়, যেমন দূরশিক্ষা, মুক্ত শিক্ষা। এই ধরনের শিক্ষা ক্ষেত্রের পাঠ্যক্রম রচনা, সময় তালিকা, পাঠদান পদ্ধতি, মূল্যায়ন ইত্যাদি নির্বাচনে মনোবিজ্ঞানকে কাজে লাগানো হয়। তাহলে দূরশিক্ষা বা মুক্ত শিক্ষা, যাকে আমরা প্রথা বহির্ভূত শিক্ষা বলি, সেই শিক্ষার মাধ্যমগুলির পাঠ্যক্রম রচনা, সময় তালিকা নির্ধারণ, পাঠদান প্রণালী
নির্বাচন বা মূল্যায়ন পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমাদের মনোবিজ্ঞানের বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করি। তাহলে এখানে আমরা শিক্ষাদান কার্যের ওপর বা শিক্ষা বিজ্ঞানের ওপর মনোবিজ্ঞানের কি প্রভাব রয়েছে সেই সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।